আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। অবশেষে মৃত্যুর কাছে হার মানল ৮ বছরের ছোট্ট আসিয়া। টানা ৭ দিন অচেতন থাকার পর দুপুর ১টায় ঢাকা সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঘৃণ্য এই কাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ প্রধান উপদেষ্টার। রাতেই গ্রামের বাড়ি দাফন করা হয় আসিয়ার মরদেহ। মাহিন আরাফাতের সহায়তায় আরও জানাচ্ছেন শাকিলা করিম। মাগুরার নিজ নান্দোয়ালি গ্রামে বেড়াতে গিয়ে ৬ মার্চ আপন ভগ্নিপতি সজীব শেখ, বোনের শ্বশুর হিটু শেখ ও ভাসুর রাতুল শেখের কাছে ধর্ষণের শিকার হয় ৮ বছরের ছোট্ট আসিয়া। বোনের বাড়ি বেড়াতে যাওয়াই যেন কাল হয়েছিল তার। সেদিনই অচেতন আসিয়াকে প্রথমে মাগুরা হাসপাতাল, পরে ঢাকা মেডিকেলে আনা হয়। রাতে নেওয়া হয় লাইফ সাপোর্টে। অবস্থার অবনতি হলে পরদিন সিএমএইচে স্থানান্তর করে আসিয়াকে। সিএমএইচে গঠন করা হয় মেডিকেল বোর্ড। শিশুটির ব্রেন ফাংশন বন্ধ হওয়ার পাশাপাশি রক্তচাপও কমে ধীরে ধীরে। সবশেষ বৃহস্পতিবার তৃতীয় কার্ডিয়াক অ্যাটাকে ব্যর্থ হয়ে যায় সব চেষ্টা। আইএসপিআর থেকে নিশ্চিত করা হয় আসিয়ার মৃত্যুর সংবাদ। গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চিফ অ্যাডভাইজার আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে, এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। সন্তান হারিয়ে বিলাপ থামছে না শোক সন্তপ্ত মায়ের। নির্মম এই হত্যার বিচার দাবি করেন তিনি। আমার মনে যেরকম ব্লাডে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর ব্লাডে কাটে। আমার যে না আমার লোককে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মোরা। মৃত্যুর সংবাদ পেয়ে সিএমএইচে ছুটে যান রাজনৈতিক দলের নেতারা। ন্যাক্কারজনক এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি তাদেরও। আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম, এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে, যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যে আশ্বস্ত করা হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আইন সংশোধন করে হলেও অতি দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক একটি বিচারের মাধ্যমে গোটা বাংলাদেশকে এই মেসেজ দেওয়া হবে যেন আগামী দিনে আর কোনো অপরাধী এই ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায়। বিকেলে সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় নিয়ে যাওয়া হয় আসিয়ার নিথর দেহ। সন্ধ্যা 7টায় মাগুরা শহরের নোমানী ময়দানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পুলিশি প্রহরায় মরদেহ নিজ গ্রাম শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে নিয়ে দ্বিতীয় জানাজার পর সেখানেই দাফন করা হয় ছোট্ট আসিয়াকে। আসিয়ার মায়ের করা মামলায় শুনানির পর 10 তারিখ থেকে মূল অভিযুক্ত বোনের শ্বশুর 7 দিন, স্বামী, শাশুড়ি ও ভাসুর প্রত্যেকে 5 দিনের রিমান্ডে রয়েছে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। 7 দিনের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয় উপদেষ্টা জানান, আগামী সপ্তাহে শিশু ধর্ষণ ও বলাৎকারের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। এদিকে নারী ধর্ষণ, নিপীড়ন ও বিচারহীনতার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। আশিকুল আলমের রিপোর্টে বিস্তারিত। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করা শিশু আসিয়ার বিচার প্রক্রিয়া নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, বৃহস্পতিবারই পোস্টমর্টেম প্রতিবেদন নেয়ার ব্যবস্থা করা হয়েছে। ডিএনএ স্যাম্পল কালেকশন সহ এরই মধ্যে 12-13 জনের জবানবন্দি নেওয়া হয়েছে। আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে, এবং আপনারা জানেন অতীতে বিচার কাজ শুরু হয়ে 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে পক্ষপাত শুনানির মাধ্যমে। 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন। শিশু ধর্ষণের বিচার কাজ দ্রুত শেষ করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথা জানান উপদেষ্টা। উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। ওই স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের বিধান থাকবে, যে স্পেশাল ট্রাইব্যুনাল কাজ হবে শুধুমাত্র শিশু ধর্ষণ আর বলাৎকারের ঘটনার বিচার করা যায়, যাতে দ্রুত করা যায়, যাতে এখানে সর্বোচ্চ রাষ্ট্রের মনোযোগ দেওয়া যায়। আইন উপদেষ্টা জানান, 5 আগস্টের পর অনেক পর্নোগ্রাফি ওয়েবসাইট খোলা হয়েছে, যা বন্ধ করা হবে। আমরা অবশ্যই সকল রকম ব্যবস্থা নিচ্ছি। আশিকুল আলম, আরটিভি, ঢাকা।
দ্রুত সময়ে আসিয়াকে ধর্ষণ ও হত্যার বিচার করে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিজাম আহমেদ খান। সন্ধ্যায় ভিসি চত্বরে পাশবিক নির্যাতনে মারা যাওয়া মাগুরার শিশু আসিয়ার গায়েবানা জানাজায় শেষে এ দাবি জানান তিনি বলেন, আসিয়ার মৃত্যুর ঘটনা গোটা রাষ্ট্রকে নাড়া দিয়ে গেছে। দ্রুত সময়ে এই ভয়াবহ হত্যার বিচার করতে হবে, তা না হলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। এভাবে যেন আর কোনো শিশু হারিয়ে না যায়, তাই দেশের আইন ও বিচার ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করার দাবি জানান তিনি। দ্রুততম সময়ে বিচার হবে, ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে এবং এই শিশুটির জন্য আমাদের পুরো জাতি, কোনো শিশু যেন এভাবে হারিয়ে না যায়। আমাদের বিচার ব্যবস্থা, আমাদের আইন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হোক এবং যে উদ্যোগ আমরা দেরিতে হলেও এখন নিয়েছি সেটি পূর্ণ সফলতা পাক। মাগুরায় যৌন নির্যাতনের শিকার শিশু আসিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোক বার্তায় শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। এ সময় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানানোর পাশাপাশি নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। শোক বার্তায় মির্জা ফখরুল বলেন, দেশের বিভিন্ন জায়গায় নিয়মিতভাবে এমন ঘটনা ঘটছে যা অনেকেই ভয়ে কিংবা মান সম্মানের কারণে প্রকাশ করেন না। একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে বলে জানান তিনি। এবার অন্যান্য প্রসঙ্গ। 4 দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এই সফরে রোহিঙ্গা সমস্যাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘ মহাসচিবের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। বিস্তারিত জানাচ্ছেন খান আলামিন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম জানান, জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান চাইবে বাংলাদেশ। জাতিসংঘ মহাসচিবের এই সফরের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি ক্রমহ্রাসমান মানবিক সহায়তা কার্যক্রম পুনরায় গতিশীল হবে এবং চলমান সংকটের দ্রুত গ্রহণযোগ্য সমাধান কল্পে আন্তর্জাতিক সহযোগিতা জোরালো হয়ে উঠবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, জাতিসংঘ মহাসচিবের এই সফরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। তার সাথে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হবে। উনি বাংলাদেশের রোহিঙ্গাদের সাথে সলিডারিটি প্রকাশ করবেন। আপনারা জানেন রোহিঙ্গাদের যে এইড কাট হয়েছে সেই বিষয় নিয়ে ওনার সাথে যথেষ্ট কথা হবে। তো এই বিষয়ে এই ট্যুরটাকে সামনে রেখে এই জমায়েতের বিষয়টা ডিসিশন এসছে। শুক্রবার সকাল 9টায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করবেন গুতেরেস। পরে রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজার যাবেন তারা। সেখানে দিনভর কর্মসূচি শেষে প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব। খান আলামিন, RTV, ঢাকা। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্যকে অযাচিত বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে মুখপাত্র বলেন, ভারতের এমন মন্তব্য সার্বভৌমত্বে আঘাতের শামিল। এছাড়া সীমান্তে সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের ব্যাপারে জোরালোভাবে প্রতিবাদ করেছে বাংলাদেশ। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো সাড়া না মিললেও গঙ্গার পানি বন্টন ঠিকঠাক হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশের নির্বাচন, সার্বিক আইনশৃঙ্খলা, সংখ্যালঘু সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে এই বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। আমরা আশা করি যে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার প্রস্তাবে সবাই একমত না হলেও জনকল্যাণমুখী সংস্কারের সাথে একমত হবে বিএনপি। রাজধানীর মালিবাগে স্কাইভিউ হোটেলে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিলে এসব কথা বলেন তারা। মায়েদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন দলের নেতারা দেশের চলমান সংকটের চিত্র তুলে ধরে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ জরুরি। গণতান্ত্রিক উত্তরণে একটা নির্বাচন এই মুহূর্তে খুবই অতীব জরুরি হয়ে পড়েছে। কিভাবে বাংলাদেশ নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটবে, এই ব্যাপারে এখনো পর্যন্ত মানুষের মধ্যে দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ, অস্পষ্টতা এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করেছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নিজেদের অনৈক্যের সুযোগ নেবে ফেসিবাদের দোসররা। একসাথে দেশকে এগিয়ে নিতে ঐক্যের বিকল্প নেই বলেও জানান তিনি। আজকে ইফতার বাড়িতে আমরা যেমনি বসেছি, আমরা আগামী সকল কার্যক্রমে নির্বাচন থেকে শুরু করে সরকার গঠন পর্যন্ত সব একসঙ্গে করতে চাই। আমরা জনগণের প্রত্যাশা পূরণে খুব দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সেই সংস্কারগুলো আমরা গ্রহণ করা, সেগুলো বাস্তবায়ন করা, এগুলো দীর্ঘ সময়ের ব্যাপার। এটা স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী সংস্কার বাস্তবায়নের বিষয়। কিন্তু ইতিমধ্যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি নিতে হবে। এদিকে গুলশানে আরেক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সম্ভাবনাময় আইসিটি সেক্টরকে বিগত সরকার দুর্নীতির আখড়া বানিয়েছিল। কয়েকটি কোম্পানি যেভাবে মনোপলাইজ করেছে এই সেক্টরটাকে এবং দুর্নীতির আখড়া করেছে এবং গভর্নমেন্ট রেভিনিউকে ব্লিড করছে, সেই টাকাগুলো আপনি যদি হিসাব করেন, যদি প্রপার একটা প্ল্যানিংয়ের মাধ্যমে হতো, একটা লেভেল প্লেইং ফিল্ড থাকলো, সকলের ইকুয়াল অ্যাক্সেস থাকতো, অপরচুনিটি থাকতো, তাহলে সেটা হওয়ার কোনো সুযোগ ছিল না। বেসরকারি সেক্টরগুলোকে নিজেদের মধ্যে ঐক্যমত গড়ে তুলে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে 2য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা দিয়ে রায় দিয়েছে আপিল বিভাগ। ফলে দেশে 30,000 শিক্ষক এ সুবিধা পাবে বলে জানিয়েছেন আইনজীবীরা। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে হাইকোর্ট 2019 সালের 25 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেড করা সহ গেজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশ দেয়। প্রাথমিক বিদ্যালয়ের খালি পদ হলো 32,000 আর কর্মরত আছে 30,000। আর যেহেতু এই রায়টা হয়েছে এবং আপিল বিভাগের রায় বাধ্যকর, তো আমি মনে করি যে সরকার এই বেনিফিটটা এক্সটেন্ড করবে সবার প্রতি, যারা পিটিশনার হয়েছে তাদেরও, এবং যারা পিটিশনার হতে পারেনি ফর দ্য রিজনস বিয়ন্ড দেয়ার কন্ট্রোল, তারাও এই বেনিফিটটা পাবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকের ঘাটতি মেটাতে বিশেষ বিসিএস এর মাধ্যমে জরুরি ভিত্তিতে 2,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি জানান, চাকুরিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বয়স 34 করার প্রস্তাব দেওয়া হয়েছে। দেশ জুড়ে আন্দোলনে থাকা ডাক্তার ও নার্সদের দাবি পূরণে ধৈর্য ধরার আহ্বানও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। 45, 46 এবং 47 এই 3 বিসিএস এর মাধ্যমে 450, 1682 এবং 1331 জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান। তারপরও প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকের অভাবের কথা বিবেচনা করে আমরা জরুরি ভিত্তিতে একটি বিশেষ বিসিএস এর মাধ্যমে 2,000 চিকিৎসককে নিয়োগের বন্দোবস্ত নিয়েছি এবং সেই জন্য জনপ্রশাসনকে গত 9/3/2025 তারিখে আমাদের পক্ষ থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে। সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় ও মিন্টু রোড এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকালে পুলিশ হেডকোয়ার্টারের দেয়া গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এদিকে সশস্ত্র বাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও 2 মাস বাড়িয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 15 মার্চ থেকে 60 দিন এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।
দেশের একমাত্র খেলাপি ঋণমুক্ত ব্যাংক হিসেবে সম্প্রতি পঞ্চম বর্ষে পদার্পণ করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। সকালে রাজধানীর মিরপুরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৩২তম শাখার উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। বলেন, ঋণ বিতরণের শতভাগ কমপ্লায়েন্স দক্ষতা এবং যথাযথ প্রক্রিয়া মেনে চলার কারণে এই অর্জন সম্ভব হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী এবং TMSS এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও গ্রাহক শুভানুধ্যায়ী। আমাদের এই ব্রাঞ্চটা অনেক পটেনশিয়াল ব্রাঞ্চ, আমরা মনে করি মিরপুরে তো অনেক, আমরা তো প্রথম মিরপুরে আসলাম, হয়তো আগামীতে আরও কয়েকটা ব্রাঞ্চ হবে মিরপুরের মধ্যেই। প্রযুক্তি খাতে সেন্ট্রাল ব্যাংকিং করার জন্য যে সকল ইনভেস্টমেন্ট দরকার সেগুলি আমরা করেছি এবং আমাদের পরবর্তীতে যদি আরো ইনভেস্টমেন্ট প্রয়োজন প্রয়োজন হয় আমরা করতে রাজি আছি। নোয়াখালীর মাইজদীতে NRBC ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। বিকেলে ব্যাংকটির ৬২৮তম এ শাখার উদ্বোধন করেন পরিচালক লকিয়তুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু। অনুষ্ঠানে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ বলেন, NRBC ব্যাংকের ৬,০০০ কর্মকর্তা কর্মচারী জনগণের সেবায় নিয়োজিত রয়েছে। দেশ জুড়ে প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে NRBC ব্যাংক। ভবিষ্যতেও জনগণের স্বার্থে কাজ করার কথা জানান তিনি। দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ে আলোচনা চলবে ২৫ মার্চ পর্যন্ত। শিলংয়ে হতে যাওয়া ভারত বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে ঘিরে হচ্ছে তুমুল আলোচনা। সেই ম্যাচকে ঘিরে হওয়া সব আলোচনা এখন দুজন ফুটবলারকে কেন্দ্র করে। বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীর। অপরদিকে এমন খবর নিশ্চিতের পর নড়ে চড়ে বসা ভারত অবসর থেকে ফিরিয়েছে তাদের সর্বকালের সেরা স্ট্রাইকার সুনীল ছেত্রীকে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ২০১৯ সালের ১৫ অক্টোবর সাদ উদ্দিনের হেডে সেদিন সল্ট লেকের ৭০,০০০ দর্শক হয়ে গিয়েছিল স্তব্ধ। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ দল। সেবার দেশে নিয়ে ফিরেছিল একরাশ আত্মবিশ্বাস। এরপর আরও দুবারের দেখায় একটি ড্র ও একটি হার লাল সবুজের। এবার আবারও বড় মঞ্চে ভারত বাংলাদেশ লড়াই। ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম হবে ফুটবল যুদ্ধের মঞ্চ। সেই আলোচনা এখন তুঙ্গে। সব ছাপিয়ে স্পটলাইট এখন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরী ও অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রীর উপর। বিশ্বের সর্বোচ্চ মানের লিগে খেলা ফুটবলারের মান নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয়। হামজার বেলায় তো সে বাস্তবতা সবাই মানছে, কিংবা না মেনে উপায় নেই। ২০১৫ সাল থেকে লেস্টার সিটির ডেরায় হামজা, আর সব মিলিয়ে লেস্টারের ঘরের ছেলে নিজ ক্লাবের হয়ে খেলেছেন ৯১টি ম্যাচ। শুধু তাই নয়, ইংল্যান্ড অনূর্ধ্ব ২১ জাতীয় দলের হয়ে ৬০টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। এমন মানের একজন ফুটবলারকে নিয়ে প্রতিপক্ষের মাথা ব্যথা থাকাটা স্বাভাবিক। তাই তো নিজেদের সর্বকালের সেরা স্ট্রাইকার সুনীল ছেত্রীকে অবসর থেকে ফিরিয়েছে ভারত। ২০১৫ সাল থেকে জাতীয় দলের নিয়মিত মুখ ছেত্রী। দক্ষিণ এশিয়ার ফুটবলের এই দুই হাই প্রোফাইল ফুটবলারের লড়াই দেখার অপেক্ষায় সবাই। ভারত বাংলাদেশ ফুটবল লড়াইয়ের যে স্নায়ুর চাপ, তা সামলানোর অপেক্ষায় দু দেশের সমর্থকরা। তবে চোখটা আটকে থাকবে এই দুই তারকার দিকে। চারিদিকের প্রশ্ন, হামজা প্রাচীর ভাঙতে পারবেন তো ছেত্রী? প্রশ্নের উত্তর মিলবে ২৫ মার্চ। মাহফুজুল ইসলাম, RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।